প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজ ইলেকট্রনিক্স 2 অর্থাৎ চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স 2 তার দ্বিতীয় অধ্যায় অসিলেটেড সার্কিট, তাদের স্পন্দক বর্তনী সম্পর্কে আমরা আলোচনা করব। এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ে, তা হচ্ছে বার্কহাউজেন শর্ত কি, ফিডব্যাক নীতি কি, এবং বহু স্পন্দক স্পন্দকের ভিতরে পার্থক্য। এই বিষয়গুলো তোমাদের আজকে আমি আলোচনা করব। প্রথমে আমরা আসি ফিডব্যাক। এখানে একটা ফিডব্যাক সার্কিট দেখানো আছে। ইনপুটে ভিআই, ইনপুট ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে ভিআই, যেটি আউটপুটে অংশ হচ্ছে ভি আউটপুট, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা হচ্ছে ভি আউটপুট। এটা হচ্ছে যদি ফিডব্যাক না থাকে তাহলে ইনপুটে যে ভোল্টেজটা দিব, আউটপুটে যে ভোল্টেজটা পাবো তা হচ্ছে ভিআই এবং ভি আউটপুট। কিন্তু যদি একটা ফিডব্যাক আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে আউটপুটের কিছু অংশ ইনপুটে প্রত্যাবর্তন করবে। আউটপুটে কত অংশ আসবে? বিটা ভি আউটপুট 1, অর্থাৎ এর ভি আউটপুট 1 হচ্ছে কিছু ভগ্নাংশ যেটা আউটপুট থেকে ভোল্টেজটা আসবে, এবং বিটা হচ্ছে ফিডব্যাক ভগ্নাংশ। এই দুটোর গুণফলকে আমরা বলতেছি ভিএফ, ফিডব্যাক ভোল্টেজ। এই ফিডব্যাক ভোল্টেজ আমাদের ইনপুটে প্রত্যাবর্তন করবে। আমরা পূর্বেই দেখেছি যে এটা দুই প্রকার হতে পারে, একটা পজিটিভ ফিডব্যাক, একটা নেগেটিভ ফিডব্যাক। যদি সমদশায় মিলিত হয় সেটি হচ্ছে পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা যদি ইনপুট ভোল্টেজের সাথে সমদশায় মিলিত হয় তাকে বলবো আমরা পজিটিভ ফিডব্যাক। আর যদি ইনপুট ভোল্টেজের সঙ্গে যদি আউটপুট ভোল্টেজটা বিপরীত দশায় মিলিত হয় তা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো যে প্রক্রিয়ায় কোনো ইলেকট্রনিক বর্তনীতে আউটপুট সিগন্যালের একটি অংশ ইনপুটের সার্কিটে প্রত্যাবর্তন করে তাকে আমরা ফিডব্যাক বলি। এবার আমরা ফিডব্যাক প্রিন্সিপাল অর্থাৎ ফিডব্যাক তত্ত্বের নীতিতে আমরা আসবো। ফিডব্যাক নীতি কিভাবে এই ফিডব্যাকটা কাজ করে, পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক দুটোই, তো এই সম্পর্কে আমরা আলোচনা করব। ফিডব্যাক নীতি, কোনো বিবর্ধকের ইনপুট এবং আউটপুট ভোল্টেজ ভি আই এবং ভি আউটপুট হলে, এটা কিন্তু ওপেন লুপ, অর্থাৎ কোনো যদি ফিডব্যাক ভোল্টেজ ব্যবহার না করি, ফিডব্যাক যদি ব্যবহার না করি তাহলে ইনপুট ভোল্টেজ যদি ভি আই দেয় এবং আউটপুটে যদি সেটা ভি আউটপুট হয়, এরূপ ক্ষেত্রে ভোল্টেজ গেইনকে আমরা লিখতে পারি কি, ভোল্টেজ গেইন হচ্ছে আউটপুট ভোল্টেজের সাথে ইনপুট ভোল্টেজ কতটা হলো, তাহলে ভি আউটপুট বাই ভি ইনপুট, এটাকে আমরা ভোল্টেজ গেইন বলি এ ভি। তাহলে এই এই ধরনের বর্তনীতে যদি আমরা একটা ফিডব্যাক ব্যবহার করি তাহলে আউটপুট ভোল্টেজ ভি ও 1 এবং ফিডব্যাক ভোল্টেজ ভিএফ যদি হয়, এখানে ফিডব্যাক ভগ্নাংশ পড়বে। আমি বলছি যে বিটা দ্বারা প্রকাশ করা ফিডব্যাক ভগ্নাংশ, তাহলে ফিডব্যাক ভগ্নাংশ কতটুকু হবে? ভি এফ বাই ভি ও 1। ভিএফ হচ্ছে ফিডব্যাক ভগ্নাংশ আর ভি ও 1 হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে ভিএফ ফিডব্যাক ভগ্নাংশ কতটুকু আসবে? বিটা ভি ও 1, এই অংশটা আমরা পাবো ভিএফ ফিডব্যাক ভগ্নাংশ। যদি সমদশায় মিলিত হয়, আমরা পূর্বেই বলেছি যে যদি ধনাত্মক ফিডব্যাক অর্থাৎ পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে সমদশায় মিলিত হবে, সেই ক্ষেত্রে এই অংশটা, এই যে বিটা ভি ও 1, এই যে অংশটা, এটা ইনপুটের সঙ্গে ভিআই, আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিআই, এর সঙ্গে যদি সমদশায় মিলিত হয় তাহলে ভিআই এর সাথে পজিটিভ অর্থাৎ প্লাস হিসাবে যুক্ত হবে সমদশায় মিলনের ক্ষেত্রে, তাহলে ভিআই প্লাস বিটা ভি ও 1, অর্থাৎ পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে। আর যদি বিপরীত দশায় মিলিত হয় অর্থাৎ নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে, তাহলে বিপরীত দশার ক্ষেত্রে হবে এই অংশটা ভিএফ, অর্থাৎ ভি আই প্লাস ভিএফ, এই ভিএফ হচ্ছে মাইনাস ভিএফ, তাহলে মাইনাস বিটা ভি ও 1, এই অংশটা হবে বিপরীত দশার ক্ষেত্রে। তাহলে আমরা ভোল্টেজ গেইনকে কি লিখতে পারি? আমাদের পূর্বের ভোল্টেজ গেইন দেখো এখানে কত আছে, ভোল্টেজ গেইন ভি ভি আউটপুট বাই ভি ইনপুট, অর্থাৎ আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, এই দুইটার অনুপাত হচ্ছে ভোল্টেজ গেইন। তাহলে এই ভোল্টেজ গেইনকে আমরা ভি ইনপুট, তাহলে ভি ইনপুটে এবার আসবে কি, ভি ইনপুটে আসবে এই যে সমদশার ক্ষেত্রে ইনপুট এবং বিপরীত দশার ক্ষেত্রে ইনপুট, দুইটা ইনপুট আমরা পেয়েছি। যদি সমদশা হয় তাহলে ভিআই প্লাস বিটা ভি ও 1,
আর বিপরীত দশার ক্ষেত্রে ভিআই মাইনাস বিটা ভি ও ওয়ান। তাহলে এই দুইটাকে আমরা একত্র করে লিখতে পারি কি ভিআই প্লাস মাইনাস বিটা ভি ও ওয়ান। তাহলে এই অংশটা হবে এই ভি ইনপুট, যেহেতু আউটপুট থেকে কিছু অংশ আসছে, তাহলে আউটপুট থেকে যে অংশটা আসছে সেই অংশটা হচ্ছে বিটা ভি ও ওয়ান, এই অংশটা আউটপুট থেকে আসছে। তাহলে আমাদের ভোল্টেজ গেইন হবে ভি আউটপুট বাই এই দুইটার সমষ্টি, সেটাই এখানে দেখানো হচ্ছে। দেখো এবি সমান ভি ও ওয়ান বাই ভিআই প্লাস মাইনাস বিটা ভি ও ওয়ান, বা ভি ও ওয়ান বাই ভিআই। এখান থেকে আমরা যদি এটা বের করি তাহলে আমরা এটা পাবো। তোমরা একটু ক্যালকুলেশন করে এখান থেকে ভি ও ওয়ান বাই ভিআই এই মানটা যদি বের করো তাহলে এখানে আসবে এবি বাই ওয়ান প্লাস মাইনাস বিটা এবি, এইটাকে আমরা বলছি এএফ। এএফ হচ্ছে কি ফিডব্যাক বিবর্ধক, ফিডব্যাক গেইন, ফিডব্যাক গেইন বলি এএফ, ফিডব্যাক গেইন। তাহলে এইটা হচ্ছে ফিডব্যাক বিবর্ধকের আমাদের সাধারণ নীতি। হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ এফ। তাহলে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই এফটাকে যদি আমরা বলি পজিটিভ ফিডব্যাক, তাহলে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এবি বাই ওয়ান মাইনাস বিটা এবি, আর নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে আমরা বলতে পারি এবি বাই ওয়ান প্লাস বিটা এবি। এই দুইটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে। পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এফ ইজ গ্রেটার দেন এবি, যে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে দেখো ওয়ান মাইনাস বিটা এবি, তাহলে ওয়ান মাইনাস বিটা এবি এইটার কিছু একটা মান থাকবে, বিটা এবির মান যে কোনো অংশ থাকবে, তাহলে ওয়ান থেকে বিয়োগ যাবে। তাহলে ওয়ান থেকে যদি বিয়োগ যায় এই কিছু অংশ, তাহলে এখানে একটা ভগ্নাংশ থাকবে, ওয়ান মাইনাস সামথিং, অর্থাৎ কিছু ভগ্নাংশ থাকবে। তাহলে এবি মানটাকে যদি আমরা সেই ভগ্নাংশ দ্বারা এই মানটা হচ্ছে কি একের থেকে ছোট, এই মানটা ওয়ান মাইনাস বিটা এবি, কারণ এই অংশটা কিছু বাদ গেলে এইটা একের থেকে ছোট হবে, তার মানে এখানে একটা ভগ্নাংশ হবে। তাহলে ভগ্নাংশ দ্বারা যদি ভাগ দেই তাহলে এই অংশটা এবি অংশটা ছোট হয়ে যাবে। তাহলে এবি অংশটা যদি ছোট হয়ে যায় এফটা বড় হবে, তাহলে এফ ইজ গ্রেটার দেন অফ এবি। পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এফটা বড় হবে, অর্থাৎ ফিডব্যাক ভোল্টেজ গেইন মূল গেইন থেকে বেশি। তাহলে ফিডব্যাক ভোল্টেজ গেইন এএফ, যেটা ফিডব্যাক ভোল্টেজ গেইন, এই যে এফ, ফিডব্যাক ভোল্টেজ গেইনটা হবে কি এভি, মূল গেইন যেটা আমরা বলি এভি ভোল্টেজ গেইন। তাহলে এই ভোল্টেজ গেইনের থেকে বেশি হবে, অর্থাৎ বেশি হওয়া মানে কি এই মূল গেইনটাকে সে বাড়িয়ে দিবে, তাই বলছে অর্থাৎ ফিডব্যাক ভোল্টেজ গেইন মূল গেইন থেকে বেশি, তাই গেইন বাড়িয়ে দিবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফিডব্যাক নীতি। আর নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি হবে, নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এটা যেহেতু প্লাস আছে ওয়ান প্লাস বিটা এবি, তাহলে এর কিছু একটা মান থাকবে, তাহলে ওয়ান প্লাস সামথিং, তার মানে একের থেকে বেশি হবে এই অংশটা। একের থেকে যদি বেশি হয় তাহলে এই অংশটা বেশি হয়ে যাবে, এই অংশটা বেশি হলে এই এফটা কম হবে, অর্থাৎ ফিডব্যাক ভোল্টেজ গেইন মূল গেইন থেকে কমিয়ে দিবে। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের মূল নীতি। এবার আমরা আসি বার্কহাউজেন শর্ত। যে শর্তে কোনো বর্তনী অসিলেটরে পরিণত হয় তাকে স্পন্দকের জন্য বার্কহাউজেন নীতি বলে। অর্থাৎ যে শর্ত প্রয়োগ করলে কোনো একটা বর্তনী স্পন্দক বর্তনীতে পরিণত হবে, অর্থাৎ আমরা এখানে জানি যে স্পন্দক বর্তনীতে পরিণত হতে হলে সেটাকে কি একটা ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করা হয়। তাহলে যে শর্তে আমাদের স্পন্দকে পরিণত হবে সার্কিটটি, সেটা হচ্ছে আমাদের বার্কহাউজেন শর্ত। ফিডব্যাক তত্ত্বানুসারে ক্লোজড লুপ ভোল্টেজ গেইন এভিসিএল, অর্থাৎ বদ্ধ লুপ বর্তনী যেটা, সেটার জন্য আমরা লিখতে পারি এবি বাই ওয়ান প্লাস বিটা এবি। এটা হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেইন, এভিটা হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেইন, আর এবি সিএল দিয়ে আমরা ক্লোজড লুপ ভোল্টেজ গেইন বোঝাচ্ছি। এখানে এবি হচ্ছে ওপেন লুপ গেইন, আর কে সমান মাইনাস বিটা এবি লুপ, এটা হচ্ছে লুপ গেইন, এটা আমরা পূর্বে আমরা দেখে আসছি। বিটা হচ্ছে ফিডব্যাক ভগ্নাংশ। আবার ফিডব্যাক বিশিষ্ট কোন স্পন্দকের ক্লোজড লুপ গেইন এবি সমান এবি সিএল সমান ইনফিনিটি। ফিডব্যাক বিশিষ্ট কোন স্পন্দকের ক্লোজড লুপ গেইন, কারণ ইনপুট ভোল্টেজ যদি এখানে
আমরা জানি যে গেইন হচ্ছে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজ ভিও বা ইনপুট ভোল্টেজ ভিআই। সেক্ষেত্রে ইনপুট ভোল্টেজ যদি 0 হয়, ইনপুট ভোল্টেজ প্রয়োগ করব না, সেই ক্ষেত্রে এর ভোল্টেজ গেইন হবে অসীম, কারণ ভি আউটপুট বাই ভি ইনপুট, ভিআই যদি 0 হয় তাহলে এর মানটা হবে ইনফিনিটি। তাহলে ভি এভিসিএল সমান ভি আউটপুট বাই ভি ইনপুট, ইনপুটের মান 0, তাহলে এটার মান হচ্ছে ইনফিনিটি। এটা যদি হয় তাহলে এভিসিএল এর মান হচ্ছে এবি বাই 1 প্লাস বিটা এবি, এটার মান হচ্ছে, এটার মান হবে ইনফিনিটি। এটা যদি ইনফিনিটি হয় তার মানে 1 প্লাস বিটা এভির মান হচ্ছে 0। তাহলে বিটা এভির মান কত পায়? বিটা এবি সমান -1। এই সমীকরণটাই হচ্ছে আমাদের বারখাউজেন শর্ত, অর্থাৎ মাইনাস বিটা এবি সমান কে ধরে নিলাম সমান 1। এই সমীকরণটাকে আমরা বলি বারখাউজেন শর্ত বলি। এই অংশটাকে বিটা এবি, অর্থাৎ ফিডব্যাক ভগ্নাংশ ইন্টু এবি। এবি হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেইন সমান এই দুটোর গুণফলের মান হবে -1। এই শর্তে সেই এই সার্কিটটি একটা অসিলেটরি সার্কিটে পরিণত হবে যদি বিটা এবির মান -1 হয়, তাহলেই একটা বর্তনী অসিলেটরি বর্তনীতে পরিণত হবে। আমরা এবার একটু মাল্টিভাইব্রেটর এবং অসিলেটরের ভিতরে একটু পার্থক্য দেখব। মাল্টিভাইব্রেটর আমরা পড়ি নাই, আমরা পরে পড়বো। যে ইলেকট্রনিক বর্তনী দ্বারা অসাইনীয় সিগন্যাল উৎপন্ন করে, এখানে অসাইনীয় সিগন্যাল হবে, যে ইলেকট্রনিক বর্তনী দ্বারা অসাইনীয় সিগন্যাল উৎপন্ন করে তাকে বহুস্পন্দক বলে বা মাল্টিভাইব্রেটর। এটি এই অসাইনীয় বলতে আমরা বর্গাকার, ত্রিভুজাকার, করতদণ্ডাকার বিভিন্ন ধরনের সিগন্যাল বুঝে থাকি, সেগুলো যেটা তৈরি করবে সেটা হচ্ছে মাল্টিভাইব্রেটর। আর যে ইলেকট্রনিক বর্তনী ডিসি কে এসি তে কনভার্ট করে তাকে অসিলেটর বা স্পন্দক বলে। তাহলে অসিলেটরের কাজ হচ্ছে ডিসি কে এসি তে কনভার্ট করা, আর এটা হচ্ছে এর সাহায্যে অসাইনীয় সিগন্যাল তৈরি করে। এই বর্তনীতে ট্যাঙ্ক বর্তনী ব্যবহার করা হয় না, কারণ ট্যাঙ্ক বর্তনী ব্যবহার করা হয় অসিলেটর সার্কিটে, আর এখানে ট্যাঙ্ক বর্তনী ব্যবহার করা হয় না। কিন্তু অসিলেটর বর্তনীতে ট্যাঙ্ক বর্তনী এবং অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। ট্যাঙ্ক বর্তনীর কাজ হচ্ছে ডিসি কে এসি তে কনভার্ট করা, আর অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে সেই কনভার্টকৃত এসিটার অ্যাম্পলিফায়ার বৃদ্ধি করা, অর্থাৎ অ্যাম্পলিটিউডটা বৃদ্ধি করা, সিগন্যালকে বাড়িয়ে দেয়া। সকল স্পন্দক বহুস্পন্দক নয়, কারণ স্পন্দক হচ্ছে নর্মালি একটা ট্যাঙ্ক বর্তনী এবং অ্যাম্পলিফায়ারের সাহায্যে ব্যবহার করা হয়, আর মাল্টিভাইব্রেটরে এখানে ট্যাঙ্ক বর্তনী ব্যবহার করা না। তাই বলা হচ্ছে সকল স্পন্দক বহুস্পন্দক নয়, কিন্তু সকল বহুস্পন্দকই হচ্ছে স্পন্দক, অর্থাৎ মাল্টিভাইব্রেটর, সব মাল্টিভাইব্রেটরই হচ্ছে একটা স্পন্দক। এর সাহায্যে শুধু নন সাইনীয় তরঙ্গের সিগন্যাল তৈরি করা যায়, নন সাইনীয় বা অসাইনীয় আমরা যেটা বলি না কেন, এই সিগন্যাল তৈরি করা যায় মাল্টিভাইব্রেটরের সাহায্যে। আর এর সাহায্যে যে কোনো আকৃতির সিগন্যাল তৈরি করা যায়, অর্থাৎ সাইনীয় তরঙ্গ বা অসাইনীয় তরঙ্গ দুটোই তৈরি করা যায়। অর্থাৎ অসিলেটর সার্কিট হচ্ছে মাল্টিভাইব্রেটরও একটা অসিলেটরি সার্কিট, কিন্তু মাল্টিভাইব্রেটর এই অসিলেটর নাই সবগুলোই। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ।